নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে আজ আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ ঘটনা নিয়ে চলে এসেছি শান্তনু চক্রবর্তীর। উনি একটা ঘটনা পাঠিয়েছেন, তবে ঘটনাটা দুটো পর্বে ভাগ করে পাঠিয়েছেন। আমি চেষ্টা করব আজকেই দুটো পর্ব কমপ্লিট করার। সরাসরি চলে যাচ্ছে আজকের ঘটনায়। তার আগে বলে দিই, তোমরা যারা ঘটনা শুনছো প্রতিনিয়ত, যারা ঘটনা আমাদেরকে পাঠাতে চাইছো, তারা আমাদের মেল করতে পারো alaukikzone310@gmail.com অথবা ফেসবুকে অলৌকিক জোন পেজে গিয়ে লাইক করে সেখানে তোমরা ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিতে পারো। এছাড়া সাবস্ক্রাইব আর লাইক তো করতেই পারো। লিখছেন শান্তনু চক্রবর্তী। শ্রোতাদের মধ্যে দু একজনকে মাঝে মধ্যে কমেন্ট করতে দেখেছি যে আমার সাথে এত ভৌতিক ঘটনা কিভাবে ঘটে, কিন্তু এ পর্যন্ত আমার লেখা ঘটনাগুলো শুনলেই বোঝা যায় সেগুলোর বেশিরভাগ আমার সাথে ঘটেনি, তবে শুনেছি খুব পরিচিত কারোর কাছ থেকে, যাকে বিশ্বাস করা যায় এমন কোনো মানুষের থেকে শুনেছি। তার মধ্যে বেশিরভাগ ঘটনা আমার মায়ের কাছে শোনা, মায়ের বলা। আরও কিছু ঘটনা আছে মায়ের বলা, সেগুলো প্রচার করিনি, আস্তে আস্তে সবই বলবো। তবে ভবিষ্যতে আমার সঙ্গে ভৌতিক বা অলৌকিক কিছু ঘটবে কিনা জানি না। আমার উপস্থিতিতে দুবার আমাদের বাড়িতেই ভৌতিক ঘটনা ঘটেছিল। অবশ্য ভৌতিক যে তার প্রত্যক্ষ প্রমাণ নেই, তবে ঘটনাগুলো একটু অস্বাভাবিক, শুনলে শ্রোতা বন্ধুরা বুঝতে পারবেন। তখন 2012 আগস্টের শেষের দিকে হবে। কয়েকদিন আগে বাড়িতে বাৎসরিক জন্মাষ্টমীর পুজো মিটে গেছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা খাটে ঘুমিয়েছিলেন। আমি পাশের ঘরে একটা বই পড়ছিলাম আর মা রান্নাঘর পরিষ্কার করছিলেন। হঠাৎ মা আমায় ডাকলো, এদিকে আয় তো, দেখ তো কিসের গন্ধ। আমি ছুটে এসে দেখি মা বাবার কাছে দাঁড়িয়ে আছে, বাবারও ঘুম ভেঙে গেছে। বাবা বলছে, এ কি গন্ধ রে বাবা? আমি বললাম, কোথায়, কিসের গন্ধ? মা বলল, একবারে বাবার মাথার কাছে গিয়ে দেখ। সঙ্গে সঙ্গে বাবার মাথার কাছে যেতেই এমন একটা দুর্গন্ধ পেলাম যার বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। যেন মনে হলো সদ্য খাওয়া ভাত তরকারি গলা দিয়ে উঠে আসবে, কিন্তু ঠিক সেখান থেকে সামান্য সরে এলেই আর কোনো গন্ধ নেই। মা বলল, যা তো বাইরে গিয়ে দেখ তো, কুকুর টুকুর কিছু পচা গলা জিনিস জানলার কাছে এসে ফেলে দিয়ে গেছে কিনা। আমিও সাথে সাথে বাইরে গেলাম বটে, কিন্তু তন্ন তন্ন করেও খুঁজে কোথাও কিছু না পেয়ে ফিরে এলাম। তখন মা বাবা দুজনেই চিন্তিত হয়ে বলল, এটা তাহলে কিসের গন্ধ? এ তো বিশ্রী গন্ধ, উফ, এ তো সহ্য করা যায় না। আশ্চর্য, ঘরে এসে এদিক ওদিক কোথাও গন্ধের লেশ মাত্র পেলাম না, কিন্তু যেই বাবার বালিশের কাছে নাক নিয়ে গেলাম সেই বিকট দুর্গন্ধে গা গুলি উঠল। তখন আমরা তিনজনই আলোচনা করছিলাম গন্ধটা সম্পর্কে, যে গন্ধটা ঠিক কি, একটা নির্দিষ্ট জায়গাতে কেন আটকে আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হঠাৎই আমরা আবিষ্কার করলাম যে সেখানে সেই গন্ধটা আর নেই। আর ঠিক তখনই সেই মাঝ দুপুরে যখন বাইরে রোদ ঝলসে উঠছে, একটা মড়মড় শব্দে চমকে উঠলাম। জানলার কাছে গিয়ে দেখলাম আমাদের উঠোনের পেঁপে গাছটা মাঝখান থেকে একদম ফালা হয়ে ভেঙে পড়েছে। আমি তো দেখে অবাক, একটা লম্বা শক্তপোক্ত পেঁপে গাছ, যাতে অনেক পেঁপেও ধরেছিল, সে কিনা ঝড় নেই বাতাস নেই, এইভাবে ভেঙে পড়ল, হয় নাকি? এবার মা বললেও, এতক্ষণে বুঝেছি কোনো প্রেতাত্মা ঘরে ঢুকেছে। সে চলে যাবার সময় অস্তিত্বের প্রমাণ হিসাবে গাছটা মাঝখান থেকে ভেঙে দিয়ে গেছে। আমিও মায়ের সাথে একমত হই, কেননা একটা পরলোক তত্ত্বের বই পড়ছিলাম বটে, যে নিম্ন শ্রেণীর খুব ভূতপ্রেত যারা পৃথিবীর বায়ুমণ্ডলেই ঘোরাফেরা করে, তাদের গায়ে এরকম দুর্গন্ধ থাকে। বাস্তবিক সেই গন্ধের সাক্ষী আমি নিজে। এরকম গন্ধ দেখা যায় না। আর হঠাৎ গাছ ভেঙে পড়ার আর কোনো ব্যাখ্যা আমার জানা নেই। বাবাও আমাদের সাথে একমত ছিল। সেদিন আমরা খুব চিন্তিত ছিলাম, রাত অবধি এই নিয়ে আলোচনা করছি যে আমাদের মতো ধার্মিক সংসারে দুপুরবেলা প্রেতাত্মা কি উদ্দেশ্যে আসতে পারে। তাছাড়া সে ঠিক বাবার মতোই মাথার কাছে ওইখানে ছিল কেন, বাবা যেখানে শুয়েছে ওইখানেই মাথার কাছে কেন ছিল? মা অবশ্য বাবাকে বলেছিল, তোমার সেই প্রেমিকা নয় তো যে কোন খারাপ উদ্দেশ্যে তোমার কাছে এসেছিল। আসলে বিয়ের আগে যখন বাবা কলকাতা থেকে একটা চাকরি করতো, তখন যে বাড়িতে থাকতো তার পাশে একটি মেয়ের সাথে আলাপ হয়েছিল।
বাবা তার সঙ্গে খোলামেলাভাবেই মিশতেন, কিন্তু এতে তার মনে কি হয়েছিল কে জানি। বাবা তাকে অন্যভাবে পছন্দ করেননি, কিন্তু যখন সে জানতে পারে এরমটা নয়, বাবা যখন চাকরি ছেড়ে এখানে চলেও আসে, একসময় বাবার কাছে খবর আসে মেয়েটা রেল লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মরেছে। বাবা তখন এখানে দিদির বাড়ি থাকে। একদিন দুজন লোক দিদির কাছে এসে বাবার খোঁজ করে। বাবা তখন বাজার করতে বেরিয়েছিলেন। আসলে সেই লোকগুলো ছিল সেই মেয়েটির বাড়ির লোক। তাদের বাড়ির মেয়ে এভাবে মারা যাওয়ায় সমস্ত আক্রোশ এসে পড়েছিল বাবার ওপর। এরপর বাবাকে রাস্তায় পাকড়াও করে কপালে চাকু মারে। আসলে বাবার মাথায় চাকু মেরে বাবাকে খুন করতে চেয়েছিল, কিন্তু বাবার অদৃষ্টের জোর চাকুটা কপালে লেগে গলগল করে রক্ত বেরোয়। ব্যাগ ভর্তি বাজার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। বেগতিক দেখে ওরাও পালিয়ে যায়। বাজারের মতো ব্যাপার, প্রচুর লোক এসে জড়ো হয়ে গেছে। বাবার এরপর বহু দিন লেগেছিল সুস্থ হতে। মায়ের এই প্রশ্নে বাবা বলল, কিন্তু এত বছর পর সে আমার কাছে আসবে কেন? আমিও ভাবতে লাগলাম, এই প্রেতাত্মা কে হতে পারে? কোনো পরিচিত ব্যক্তি ছাড়া ভর দুপুরে আমাদের ঘরে ঢুকে আবার বাবার মাথার কাছেই বা থাকবে কেন? মাও আছে রান্নাঘরে, আমিও আছি, কারোর কাছে এলো না। সেটাতে বাবার অমঙ্গল আশঙ্কা, আমি মা দুজনেই খুব চিন্তায় ছিলাম। আশ্চর্য, এর ঠিক 1 বছরের মাথায় আবার ঠিক একই গন্ধ, ঠিক দুপুরবেলায়, এবং বাবার ঠিক কাছেই। তবে এবার আর ঘরে নয়, বারান্দায়। তখন ভেবেছিলাম বারবার কে আসছে বাবার কাছে, তার কি উদ্দেশ্য? অশুভ শক্তি, সেটা বুঝতে বাকি নেই। আমি আর মা এসব নিয়ে অনেক আলোচনা করতাম। এ কে হতে পারে? সে কি কিছু জানাতে চায় বা কোনো কিছু সংকেত করছে? বাবাকে নিয়ে একটা চিন্তায় থাকতাম বটে, কিন্তু সকল চিন্তার অবসান ঘটিয়ে বাবার ঠিক তার 2 বছর পরেই পৃথিবী ছেড়ে চলে যান। জানি না এসব ঘটনার সাথে বাবার চলে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, কে বলবে। বাবা চলে গেল 2015-র শেষের দিকে। এই ঘটনাটি দ্বিতীয় পর্ব। এটা মৃত্যুর কিছুদিনের মধ্যে এই বাবার উপস্থিতি অনুভব করেছে আমাদের ঠিক পাশেই, বারবার, পুরোটাই রাতের বেলায়। এরপর যখন কয়েকটা মাস কেটে গেছে, সেই সময় একটা রাতের ঘটনা বলছি, যেটা ভাবলে এখনও আমার অবাক লাগে। তখন বেশ গরম, জুন বা জুলাই হবে, ঠিক মনে পড়ছে না। একদিন মাঝরাতে অসহ্য গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম কারেন্ট নেই, ঘরে ডিম লাইট জ্বলছে, আর মা বিছানা থেকে নেমে খাটের পাশে দাঁড়িয়ে। আগে আমি অন্য ঘরে একা শুতাম, কিন্তু বাবা চলে যাওয়ার পরে আমি আর মা পাশাপাশি শুয়েছি যতদিন মা বেঁচে ছিল। সেই ঘরে 5টি জানলা, কিন্তু প্রচণ্ড গরমে মা একটা জানলাও খোলা রাখতে দিত না। এসব ব্যাপারে মা চিরকালই ভীতু। যদি কোনো শত্রু জানলা দিয়ে কিছু একটা ফেলে দেয়, ইত্যাদি ইত্যাদি, মায়ের খুব ভয় করতো। যাই হোক, আমি মাকে বললাম, কারেন্ট যখন চলে গেছে, তুমি আবার বিছানা থেকে নেমে ডিম লাইট ধরাতে গেলে কেন? মা বলল, কারেন্ট বহু সময় ধরে নেই। আমি বললাম, সে কি? তাহলে এই অসহ্য গরমে ঘুমাচ্ছিলে কি করে? আমি তো ভেবেছিলাম কারেন্ট যাওয়ার সাথে সাথেই আমি জেগে আছি। মা অবশ্য বলল, তুই শান্তিতে ঘুমোচ্ছিলি, কারণ হাওয়া পেয়েছিলে। আমি বললাম, কিসের হাওয়া? মা বলল, দেখ, কারেন্ট যাওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। এত গরম, ভাবছিলাম কখন কারেন্ট আসবে, ফ্যান চলবে, এভাবে তো টেকা যায় না। ভাবতে ভাবতে একটা আশ্চর্য কাণ্ড। হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে যেন ঝড় বইছে। তবে এ ঝড় বাইরের ঝড় নয়, ঘরের ভেতরে। কেননা স্পষ্ট অনুভব করলাম আমাদের কোনো গরমের বোধ লাগছে না, খুব শান্তি লাগছে, একটা হাওয়া পাচ্ছি, শরীর একেবারে জুড়িয়ে গেল। আমি বললাম, বাইরে ঝড় হয়নি তো? মা বলল, না, বাইরে কোনো ঝড় নেই। অবশ্যই এটাও ঠিক যে বাইরে যতই ঝড় হোক না কেন, সবকটা জানলা বন্ধ থাকলে এতটুকু হাওয়া প্রবেশ করে না। পরে আমফানের সময়ও এটা দেখেছি। আমি বললাম, কতটা হাওয়া? ফ্যানের হাওয়ার মতো? মা বললেন, না রে, ওইসব ফ্যানের হাওয়া টাওয়ার মতো না। ঘরের মধ্যে যেন কি একটা প্রবল ঝড় বইছিল, গরমের লেশমাত্র ছিল না। আমি অবাক হতেই থাকলাম। বললাম, এত ঝড় বয়ে গেল আমি জানতে পারলাম না? আমাকে ডাকতে পারতে, দেখতাম কি হচ্ছে। মা বলল, তুই জানবি কি করে? ওই হাওয়ায়, ওই গরমের মধ্যে অতটা আরাম পেয়েছিস, তুই ঘুমাচ্ছিলিস, আমি তোকে ডাকিনি। কিন্তু আমি আর ঘুমোতে পারছিলাম না। সমানে ভেবে চলেছি ঘরের ভেতর কোথা থেকে এই প্রবল হাওয়া চলছে। আমি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না।
তখন হঠাৎ তোর বাবার কথা মনে পড়ল। আচ্ছা, আমাদের গরমের কষ্ট দেখে তিনি কি শান্তির জন্য হাওয়া তৈরি করেছেন? এসব ভাবতে শুরু করছিলাম আমরা। তখনই হাওয়া কমতে কমতে বন্ধ হয়ে গেল। আমি সামান্য ভয় পেয়েছিলাম, তাই নেমে ডিম লাইট জ্বালিয়েছি। এসব কথা হতে হতে কারেন্ট চলে গেল। নাইট ল্যাম্প জ্বলে উঠল, মাও ডিম লাইট নিভিয়ে বিছানায় চলে গেল। কিন্তু আমাদের কারোরই আর ঘুম আসছিল না। আমরা ওই হাওয়াটা নিয়েই আলোচনা করছি অনেকক্ষণ। অবশ্য হাওয়া সম্পর্কে মায়ের ধারণাটাই মেনে নিয়েছিলাম। এছাড়া এই অস্বাভাবিক হাওয়ার কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। দুটো ঘটনা বলাটা যুক্তিসঙ্গত হবে কিনা জানি না। একটা ঘটনারই দুটো পর্ব। একটা প্রথম পর্ব ওনার বাবা যখন বেঁচে ছিলেন, দ্বিতীয় পর্ব তখন ওনার বাবা চলে গেছেন। শান্তনুবাবু বহুদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন এবং ওনার মা যখন জীবিত ছিলেন তখন কাকিমা প্রচুর ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন শান্তনুর হাত দিয়ে। খারাপ লাগছে আজকে ওনারা দুজনেই পৃথিবীতে নেই। তবে একটা কথা বন্ধুরা, বাবার প্রেমিকা এই বিষয়টা নিয়ে কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করবেন না। এখানে একটা বিষয় বলে রাখি, এটা আমার নিজের চোখে দেখা, এটা কোনো ভৌতিক ঘটনা না। অনেক সময় ছেলেদের মধ্যে যেমন আছে, মেয়েদের মধ্যে এই বিষয়টা আছে। আগেকার দিনে ছিল মানুষের মন তো চিরকাল একই। কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে না, সে ভাবে যে যাকে ভালোবাসি সেও বোধহয় আমাকে ভালোবাসে। কারণ যদি প্রচণ্ডভাবে কেউ কাউকে ভালোবেসে ফেলে, সে এটা হেসে কথা বললেও মনে হয় ও আচ্ছা, ও আমাকে ভালোবাসে প্রচণ্ড, আমাকে খুব পছন্দ করে, তাই জন্য আমার সঙ্গে কথা বলছে। আমি আমার স্কুল লাইফের কথা বলছি। আমি যে গানের স্কুলে গান শিখতাম, সেখানে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে আমরা গান শিখতাম। একসঙ্গে আমাদের ব্যাচে আমরা 5 জন ছিলাম, ছেলে মেয়ে মিলে। ছেলেদের মধ্যে 3 জন দাদা ছিলেন, 3 জনই চাকুরিজীবী। তখন আমাদের থেকে ওনারা অনেক বড়। ওরা শখ হিসাবে গান শিখতো, মানে একটা রবিবার করে সময় কিভাবে কাটাবো, একটা ভালো কিছুর মধ্যে সময় কাটাবো, তো ওরা আবৃত্তি চর্চা করতো এবং গানও শিখতো। সেখানে গান শিখতে এসে আমাদের আর একটা দিদি ছিল, সেই দিদি তখন ক্লাস 12-এ পড়তো, যদি আমি খুব ভুল না বলি। আর যে দাদাটি, ওনার নাম হল শান্তনু। শান্তনুদাকে সে পছন্দ করতো এবং শান্তনুদা, ওই যে শান্তনু ওনার বাবার কথা যেটা বললেন যে খোলা মনে মিশতো, ওই দাদাটিকেও দেখেছি। বাকি দুটো দাদা গান শিখলো চলে গেল, ওই দাদাটি প্রত্যেকের সঙ্গে খোলা মনে মিশতেন। এই কী রে, আর একটু মজা করা, পরীক্ষা নিয়ে কথা বলা, কিরম পরীক্ষা দিলে। এবার যেহেতু সেই দিদিটি ওকে অন্য চোখে দেখতো, সে ভালোবাসতো, তাই আমাদের সবার সঙ্গে কথা বললো, তার মনে হতো তাকে স্পেশালভাবে, তাই জন্য একটু আলাদা করে কথা বলছে, আসলে কিছু ছিল না। কিন্তু পরবর্তীকালে, তার বেশি দিনও না, 1-1.5 বছরের মাথায়, সে দাদা যেহেতু চাকুরিজীবী ছিলেন, তার বাড়ি থেকে সম্বন্ধ হলো, বিয়ে ঠিক হচ্ছে। গানের স্কুলে গিয়েই সে দিদি একদিন জানতে পারলো সে দাদার বিয়ের ঠিক হয়ে গেছে, এরকম একটা জায়গার নাম। কিছুদিন বাদেই কাকু কাকিমা আসবে নেমন্তন্ন করতে, আমাদের গানের স্কুলের সবার নেমন্তন্ন। সে দিদিটা এত মনে আঘাত পেয়েছিল, ও ভেবেছিল ও আমাকে ভালোবাসে, বলতে পারছে না, আর আমি তো মেয়ে, আমি কেন বলতে যাব। এই ভাবনা, মানে একতরফা ভালোবাসা, অথচ ভেবে নেওয়া যে না সেও তো আমাকে ভালোবাসে, ওই তো এত কথা বলে আমার সঙ্গে। কিন্তু সে তো সেভাবে কথা বলছে না, নর্মালভাবে কথা বলছে, সবার সঙ্গে বলছে। তার মনে হচ্ছে এটা। তাতে কি হলো, সেই দাদাকে যখন সে বলল, তখন অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, ডেট ফাইনাল হয়ে গেছে, কার্ডও আমাদের গানের স্কুলে এসে গেছে যে এই দিন আমরা নেমন্তন্ন বাড়ি যাব, বরযাত্রী যাব, বউ ভাতে যাব, সব কিছু। সেই দিদি এত সিন ক্রিয়েট করেছিলেন, সে তাই জন্য দিদির নাম আমি বলছি না, অনেক দিন হয়ে গেছে, এখন তো উনি শুনতে পেলে ওনাই অসঙ্গত বোধ করবেন হয়তো। এত সিন ক্রিয়েট করলেন সবার সামনে। সেই দাদা আকাশ থেকে তো পড়লো, আমরা সবাই আকাশ থেকে পড়লাম, কারণ আমরা একসঙ্গে গানের ক্লাসে যেতাম, আবার একসঙ্গে বেরিয়ে আসতাম। কেউ কারোর সঙ্গে আলাদা করে রাস্তায় দাঁড়িয়ে কেউ কখনো কথা বলেনি। বিশেষ করে ছেলেরা তো 3 জন নিজেদের মধ্যে কথা বলতে বলতেই চলে যেত সাইকেল নিয়ে। মেয়েরা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে হয়তো বাইরে কথা বলতাম। তো সেখানে এরকম একটা শুনে
যেখানে বিয়ে ঠিক হয়ে গেছে প্রচণ্ড অপমানিত বোধ করলেন দাদা, এবং খুব মানে মনক্ষুণ্ণ হলে যে কী বলছিস, তোর মাথা খারাপ, আমি তো ওদের সঙ্গে কথা বলি, তুইও বোনের মতো ওরাও বোনের মতো, আমি সবার সঙ্গে এভাবে কথা বলি, তাহলে কথা বলাটাই কি আমার ভুল হয়েছে? দুঃখের বিষয় হলো এটা, এই যে আমরা বলি অভিশাপ গায়ে লাগে না, অভিশাপ কে কাকে দিচ্ছে কি এসে যায়, সে দাদাকে অভিশাপ দিয়েছিলেন ওই দিন সেই দিদি, তুমি বিয়ে করছো করো, কিন্তু তোমার জীবনে সংসার পরিপূর্ণ হবে না। আমার চোখের জল পড়লো তো, তোমার জীবনে মানে একটা ক্ষোভ থেকে যাবে, কোনো একটা ফাঁকা, আমার জীবনটা ফাঁকা হয়ে গেলে আমি কোনোদিনই কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, তোমারও এটা থেকে যাবে। তখন সেই দাদাকে তিনি একটা অভিশাপ দিলেন, তোমার ছেলেপুলে কোনো দিন হবে না। মানে রাগের মাথা হয় না, মানুষের মুখে যা আসছে তাই। বাকি লোকেরা বললো মাথা খারাপ নাকি, সবে বিয়ে ঠিক হচ্ছে, ছেলেপুলের কথা কে বলে? অন্যরা বললো থাক, ও সে দাদাকে সান্ত্বনা দিল। এর পক্ষে কেউই ছিল না দিদির পক্ষে, যে তুমি এরকম ভেবে নিলে কেন, এটা তো তোমার ঠিক না, ইত্যাদি ইত্যাদি। সে দাদাকে বললো যে ও কিছু মনে করো না, ওতে কি হয়, ওরকম অভিশাপ লোকে লোককে দেয়। অদ্ভুত বিষয়, সেই দাদা আজকের দিনে এত বছর কেটে গেছে তিনি নিঃসন্তান। দাদার পারমিশন নিয়েই আমি বলছি, সুতরাং দাদার এটাতে কোনো আপত্তি নেই। শুধু দাদা বলেছিলেন তার নাম নিস না, আমি চাই না তার কোনো অপমান হোক। সেই দিদি কিন্তু বর্তমানে বিবাহিত, তিনি কলকাতার বাইরে থাকেন, তার দুটো সন্তান আছে, খুব ভালো আছেন, ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু কুসংস্কার বলে আমরা যে অনেক কিছু এড়িয়ে যাই না, ও অভিশাপ কারোর কি এসে লাগে, কিছু কিছু ক্ষণ বা সময় এমন থাকে যে অভিশাপ লাগে, একটা বিনা দোষে কাউকে অভিশাপ দিয়ে দেওয়া একটা ঝোঁকের মাথায়। তো এখানেও শান্তনুর বাবার ঘটনাটাও দেখলাম, আমি কেন এটা বললাম, এতদিন বলিনি আজকে বললাম, প্লিজ তোমরা এটাকে কিন্তু অন্য সেন্সে নিও না। দুটো ঘটনার মধ্যে এত মিল পেলাম, অটোমেটিক আমি বললাম। সে মেয়েটি ভেবে নিয়েছিল আমাকে ভালোবাসে, সে আবার মারাও গেল, এবং মারা যাওয়ার পর তার বাড়ির লোক এসে এনার ওপর চড়াও হলো। তো এটা তো অন্যায়, এভাবে ভেবে নেওয়া, ভেবে ভেবে কাউকে মানসিকভাবে টর্চার করা ঠিক না এটা। আজকে দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে আমার। ঘটনা পাঠিয়েছেন শ্রেয়সী তালুকদার। শ্রেয়সী পাঠিয়েছেন উত্তরপাড়া থেকে। বলছেন, সহেলি, আমরা খুব মা কালীর ভক্ত। আমাদের বাড়িতে প্রতি বছর ফলহারিণী অমাবস্যায় মা কালী পূজিতা হন, কিন্তু দীপাবলির যে কালী পুজো সেটা কিন্তু আমাদের বাড়িতে কোনো দিন হতো না। এবার উনি বলছেন ওনার মেয়ে তখন এই 4 বছর মতো বয়স হবে, 3 কি 4, সবে কথা বলতে শিখছে। আদো 3-4 বছরের বাচ্চার কথা কেউ তো গুরুত্ব দেয় না, বলছে। তো ও ছোটো থেকে যেহেতু বাড়িতে কালী ঠাকুরের পুজো হয় দেখেছে, বাড়িতে সবসময় মায়ের ঘট থাকে সারা বছর, সে ঘটেও মা পূজিতা হন, পাশাপাশি লোকেরা এসেও মাকে সারা বছর কাপড় দিয়ে যান, মানসিক করে যান। ওদের বাড়িতে ঘট আছে, বাড়িতে মূর্তি নেই কোনো মায়ের, এবং ফলহারিণী অমাবস্যায় ওই ঘটই পূজিত হয়, ঠিক আছে। সেখানে শ্রেয়সী বলছেন এবার ও ওখানে উত্তরপাড়ায় ঠাকুর দেখতে বেরিয়েছে, কালী ঠাকুর, তাও দীপাবলিতে। উত্তরপাড়ায় কালী ঠাকুর খুব জনপ্রিয়। তো এবার বাচ্চাটি কালী ঠাকুর দেখে বলছে, মা আমাদের বাড়িতে কেন হয় না, মানে ও ওর মতন করে বলছে আমাদের বাড়িতে কেন পুজো হয় না। তখন এবার বাচ্চাদের মন ভালো করতে আমরা যেমন বলি, মাকে বলো যে মা তুমি আগের বার এলে আমাদের বাড়িতে এসো কিন্তু। এবার বাচ্চাটাকে শিখিয়ে দিয়েছে, বাচ্চাটা বলছে তুমি কিন্তু এসো কিন্তু বলেছে। তারপর থেকে ঠিক মানে 10-12 দিন চলে গেছে। তারপর প্রতি রাতে বাচ্চাটা প্রচণ্ড কেঁদে ওঠে ঘুমের ঘোরে আর চিৎকার করে। প্রথম কিছুদিন বুঝতে পারছো না, মাথার ওপর কাছে লোহা রাখছে, কাজল লতা লাগছে, নানা রকম জলপড়া টলপড়া কিছু হলেই তো আমরা ভাবি অশুভ শক্তির প্রভাব পড়েছে, সব করা হলো। কিছুতেই কিছু না। বাড়িতে সর্ষে লঙ্কা পোড়ানো হচ্ছে, সর্ষে লঙ্কা পোড়ালে কোনো ধোঁয়া হলে তাও না, নর্মাল সব কিছু। হলোটা কি, বাচ্চা কিন্তু সুস্থ, বাচ্চার মধ্যে কোনো রকম শুকিয়ে যাওয়া বা বাচ্চার কোনো জ্বর আসছে বা কিছু না,
রাত্রিবেলা ঘুমের ঘোরে বাচ্চা প্রচণ্ড কেঁদে ওঠে, আর অমাবস্যার রাতে সারা রাত বাচ্চা ঘুমোয় না, জেগে থাকে। অনেক দিন এটা চলছিল, প্রায় মাস তিনেক হয়ে গেছে। ডাক্তারও দেখিয়েছে, ডাক্তার তো বলছেন বাচ্চা একদম সুস্থ, হেলদি বেবি, কিচ্ছু প্রবলেম নেই। পুরোহিত মশাইকে বললেন, পুরোহিত মশাই এমনি বাচ্চাটাকে বসিয়ে কথা বলছেন, কি তুমি দেখো কি আসে। তখন বাচ্চাটা বলছে একটা ছবি এঁকে দেখাচ্ছে, ওর মতন করে এঁকেছে। একটা 3 বছরের বাচ্চা যতটুকু সম্ভব, বর্তমানে বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে এবং খুব সুন্দর, ও একজন আর্টিস্ট, মানে খুব ভালো ছবি আঁকেও। তখন ওর যা বয়স, ও যেমন এঁকেছিল কালী ঠাকুরের ছবি, মানে বোঝা যাচ্ছে কালী ঠাকুর আঁকতে চেয়েছে আর কি। বলছে তো মা কালী এঁকেছো, জিভ বার করা, নীল রং করেছে স্কেচ পেন দিয়ে। বলছে কি বলতে চাইছো? এ রাত্রিবেলা আসে, কি বলে তোমাকে, কি বলে? তখন বাচ্চাটি বলছে আমাকে ডাকলে আনবি না এমনভাবে বলে। আর ওনার বলতে চাইছে ওর পাশে যারা থাকে তারা খুব ভয়ঙ্কর। মা নাকি ভীষণ লম্বা চওড়া, মাথায় প্রচুর চুল, আর পুরো অন্ধকারের পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। ওকে কিছু কিছু ছবি দেখানো হয়েছিল, কখনো কখনো হয় না ওয়ালপেপারে আসে কিছু অন্ধকার, একটা ডার্ক কোনো ছবি দেখে বল এইরকম টাইপের কালো, এরকমই। এবার ওর পুরো কথাগুলোকে সাজিয়ে ধরে যেটা এসেছে তার ওপর শ্রেয়সী বলছেন আর কি। এরকম অন্ধকার, এরকম বড় চুল, এই পা দিয়ে চলে যাচ্ছে, বিশাল লম্বা, ওই দেখো আকাশ অবধি, খুব মোটা, খুব বড়, মানে ওর মতন করে বোঝাচ্ছে। আর এমনই মায়ের রূপও বর্ণনা করছে যেটা ও ভয় পাচ্ছে। হয়তো মা ওকে ভয় দেখাচ্ছেন না, কিন্তু মায়ের ওই বিশালাকার চেহারা দেখেও ভয় পাচ্ছে। তো মা কি বলছে, আসবি না, আমায় ডাকবি না? ও নাকি মাকে বলছে তুই আসবি না। এইরকমভাবে মায়ের সঙ্গে ওর কনভারসেশন হয়। বলো তুমি তাহলে কাঁদো কেন? তোমার সঙ্গে যদি মা গল্পই করে, মা তো তোমাকে ভালোবাসে, তুমি কাঁদো কেন? বাচ্চা চুপ, কিছু উত্তর দেয় না। আরও 2-3 দিন ওর ঠাকুমারা শুনে বলছে মা তোমায় ভয় দেখায়, তুমি কাঁদো কেন বাবা? ও বোঝাতে চাইছে মায়ের পাশে যারা থাকে না, মা যখন ওর সঙ্গে কথা বলে তাদের দেখে নাকি ও খুব ভয় পায়। এবার ও বলছে ওর বাবা বলছে অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো ওর কল্পনা। ও যেই পুজো প্যান্ডেলে কথাটা হয়েছিল কালী পুজোয়, সেখানে ডাকিনী যোগিনী করেছিল। কালী পুজোয় কিন্তু প্যান্ডেলে ডাকিনী যোগিনী আমরা দেখতে পাই। তো ওটাই ওর মনে ধরে আছে যে মা দাঁড়িয়ে আছে, কথা বলছে, পাশে ডাকিনী যোগিনীরা আছে। তো শ্রেয়সীর শাশুড়ি মা বলছেন যে বাচ্চা স্বপ্নে একই জিনিস ডাকিনী যোগিনী এত কল্পনা করে ফেলবে, আবার সেই এমন তাদের দৃশ্য থেকে ভয় পাবে? বলছে হতেই পারে, মানুষের মনে কত কিছু করে, শিশু তো মন তো কল্পনা করেছে। আচ্ছা, এবার ওর ঠাকুমা বললেন যদি কল্পনাই হয় তাহলে এবছর কালী পুজোয় মা এই বাড়িতে আসবেন না কেন? কোনো বছর ওদের বাড়িতে কালী পুজোয় মায়ের পুজো হয় না, শুধু ফলহারিণী অমাবস্যায় মা পূজিতা হন। আর এটা বহু বছর ধরে, মানে যুগ যুগ ধরে চলে আসছে ওদের বাড়িতে, বংশ পরাক্রমে যাকে আমরা বলি। সে বছর কোথাও কিছু না, কালী পুজোর আগের দিন হঠাৎ করে ওনার শাশুড়ি মায়ের এক মাস্তুতো দাদা, তিনি কিন্তু এইসব গল্প জানেন না, তিনি অনেক দূরে থাকেন, তিনি এসেছেন হাতে করে ছোট একটা মা কালীর মূর্তি কিনে নিয়ে চলে এসেছেন। কেন না, এমনি খুব মায়ের এই মূর্তিটা এত সুন্দর লাগলো, চোখে লাগলো, আমি নিয়ে এলাম। কিভাবে পুজো হলো, কিভাবে পুজোর জোগাড় হলো, পুরোটাই রহস্য। এবং সেই বাড়ির পুজোতে, ধরুন সকালে ঠিক হচ্ছে, রাত্রে পুজো হচ্ছে, সেই কালী পুজোয় হয়তো বলবে পুরোহিত তো ঠিক করা থাকে, করে দিয়ে গেছে, পুজোর উপাচার জোগাড় হয়ে গেছে। তার থেকে বড় কথা, সেই দিন ওদের বাড়ির ছাদে মোটামুটি ওদের চেনা পরিচিত পাড়া প্রতিবেশীরা প্রত্যেকে মায়ের প্রসাদ পেয়েছে, মানে ভালোভাবে বসে লোক খাওয়ানো যাকে বলে সেটাও হয়েছে। এবং ওই পুজো হওয়ার পর থেকে বাচ্চাটির স্বপ্ন দেখা, অমাবস্যার দিনে যে আরও সারা রাত ঘুমোতো না, কেঁদে কেঁদে উঠতোর মা, সারা রাত ওকে কোলে নিয়ে বসে থাকতো, টোটালি বন্ধ হয়ে যায়। তখনও ঠাম্মা বললেন যে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে সব কিছুর ব্যাখ্যা হয় না। যদি শিশুর কল্পনাই হবে, তাহলে একজন যেই জানেই না সে ঠাকুরকে নিয়ে আনলো কেন? তিনি তো জানেন এদের বাড়িতে দীপাবলিতে পুজো হয় না কালী ঠাকুর, পুজো হয় ফলহারিণী অমাবস্যাতে।
দ্বিতীয় কথা, এভাবে জোগাড় হয়ে যাবে মায়ের মহিমা ছাড়া আর কিচ্ছু না। শিশুর কথা মা শুনেছিলেন। ওই যে বাচ্চাকে বলতে বলা হয়েছিল না, মা তুমি আসবে আমাদের বাড়ি, ওই যে বলতে বলা হয়েছিল, মা শুনেছেন। প্যান্ডেলে ঠাকুর থাকে না তা না, মাকে যদি মন থেকে ডাকা হয়, শিশুর মনে যেহেতু কোনো পাপ নেই, মা তার কথা শুনেছেন, এসেছেন, পুজো হয়েছে। কিন্তু তার পরের বছর থেকে হঠাৎ ওর শাশুড়ি মা অসুস্থ হয়ে গেল। সবাই বলেছিল 4 বছর তো করতেই হবে, যেহেতু তোমরা শুরু করছিল। অটোমেটিক ওর শাশুড়ি মা হসপিটালাইজড হলেন, গলব্লাডার স্টোন অপারেশন হবে। হঠাৎ করে পেন ধরা পড়লো, প্রচণ্ড পেন, উনি হসপিটালে ভর্তি ছিলেন। অপারেশন যদিও তার পরে হয়েছিল, কিন্তু উনি হসপিটালে ভর্তি ছিলেন পেটে যন্ত্রণার জন্য। তো পুজো বন্ধ হয়ে গেল। জোগাড় মোটামুটি হয়ে গেছিলো, বরং তা আগের বারের থেকে পরের বছর জোগাড় আরও ভালো হয়েছিল, কিন্তু স্টপ হয়ে গেল। অ্যাকচুয়ালি মা ওর কথা শুনে একবারই আসতে চেয়েছিলেন, তারপর থেকে পুজো করা হয়নি। অনেকে ভয় দেখিয়েছিল, তোমরা এরকম বন্ধ করলে ক্ষতি হয়ে যাবে, বড্ড ভয়ে ভয়ে ওরা ছিল। কিন্তু অনেক বছর কেটে গেছে, কিচ্ছু হয়নি। উনি বলছেন ঘটনাটা মোটামুটি 2010 সালের ঘটনা। এত বছর কেটে গেছেন, প্রত্যেকে ওরা শান্তিতেই আছেন এবং এখনও প্রতি বছর ফলহারিণী অমাবস্যাতেই মা পূজিত হন। এতে পূজিত হন না, কালী পুজোর দিন মানে দীপাবলির দিন পূজিত হন না, কিন্তু তাতে কোনো সমস্যা হয় না। নর্মাল সারা বছর যেভাবে ওদের বাড়ির ঘট পুজো হয় সেভাবেই পুরোহিত এসে একটু পুজো করে দিয়ে চলে যায়। এই ছিল ঘটনা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানিও। আজকের হয়তো এপিসোডটা একটু অন্যরকম তোমাদের লাগতে পারে। আমি একটু একটা ঘটনা আমার পরিচিতদের বললাম, সেটা হয়তো তোমাদের মনে হবে যে এটা বলার কি দরকার ছিল। কিছু মনে করো না বন্ধুরা, আমার খুব মিল পেয়েছি দুটো ঘটনার মধ্যে, তাই আমি শেয়ার করলাম, অন্য কোনো ইন্টেনশন নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।